গল্প নীল কৃষ্ণচূড়া পর্ব ২ লেখিকা মেহরিমা আফরিন। তোর অনুকে ভালো লাগে না? অমিত যেন দ্বিধায় পড়ে গেল। প্রশ্নাত্মক চোখে সে আবারও তাকালো প্রত্যুষের দিকে। প্রত্যুষ হাতের সিগারেটে ছোট একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, লাগবে না কেন? অবশ্যই লাগে। তাহলে তাহলে আবার কি? অমিত বিরক্ত হয়ে বলল, তাহলে বিয়ে করতে রাজি হোসনি কেন? রাতের তখন প্রথম ভাগ চলছে। শৈলচূড়ায় ঠান্ডা বাতাস। প্রত্যুষ সামনে ঘুরে দাঁড়িয়েছে। হাতের জ্বলন্ত সিগারেট থেকে সামান্য ধোঁয়া উঠে আশপাশ কিছুটা ঘোলাটে হয়ে আছে। সে বেশ স্বাভাবিক হয়ে বলল, তোকে তো আমার ভালো লাগে। অমিত ভরকে গেল। হ্যাঁ তো চল বিয়ে করে নেই। অমিতের মুখ ভোঁতা হয়ে গেল। প্রত্যুষ তাকে দেখেই শব্দ করে হেসে ফেলল। হাতের সিগারেটে আরেকটা টান দিয়ে বলল, কাউকে ভালো লাগলেই যে বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম নেই। ভালো লাগা আর সংসার করার মধ্যে অনেক তফাৎ। অমিত আর কোনো কথা বলল না। প্রত্যুষকে চেনে সে অনেক বছর যাবৎ। অনিমার প্রতি তার যেই প্রখর টান, সেটার প্রমাণ সে বহুবার পেয়েছে। অথচ প্রত্যুষ বরাবরই এই ব্যাপারে নির্লিপ্ততা। যেন অনিমার সাথে প্রেম শব্দটির কোনোই যোগসাজশ নেই। প্রত্যুষ একটু গম্ভীর হয়ে বলল, অনু আমার বোন। কত ছোট্ট অবস্থায় তাকে আমি দেখেছি। আমাদের মধ্যে একটা আদর সম্পর্ক। আমার তাকে আদর লাগে। এই মেয়েটা আমার প্রিয়। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সেটা সহজাত। আলাদা করে কোনো প্রেম টেম নেই। অনুকে আমি আমার জীবনের প্রত্যেক দশায় ওই আদুরে মেয়ে হিসেবেই কল্পনা করতে চাই। এর বেশি কিছু না। তোর ধারণা বিয়ে করলে অনু আর তোর আদরের থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু অনু তখন আমার স্ত্রী হবে। অতএব তখন আমাদের ভেতর কেবল আদর স্নেহের সম্পর্কই থাকবে না। তখন বিষয়টা খুব জটিল হবে। আমি আমাদের মধ্যে কোনো জটিলতা চাইছি না অমিত। অমিত অন্যমনস্ক হয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে না এতে তেমন কোনো সমস্যা হবে। কারণ অনু তোর খুব বাধ্য। প্রত্যুষ সামান্য শব্দ করে হাসল। মাথা নেড়ে বলল, উহু। অনু ইদানিং মাহাদ, দিবা, প্রজ্ঞা আর স্মৃতিকে বেশি পাত্তা দেয়। এতেও তোর সমস্যা? এটাই তো আমার মূল সমস্যা অমিত। আমি ওই ব্যাপারগুলো নিয়ে পজেসিভ। অনু আমি বাদে অন্য কারো সাথে বেশি ভাব করলেও আমার সহ্য হয় না। আমার মনে হয় অনুর সবচেয়ে কাছের মানুষটা আমি হব। তার সবচেয়ে কাছের মানুষটা যখন আমি না হয়ে মাহাত কিংবা দিবা হয়ে যায়, তখনই আমার সবকিছু অসহ্য লাগে। আমি অনুকে তাদের সাথে মিশতে দেখলে অস্তিত্বহীনতায় ভুগি। অমিত হেসে বলল, বিষয়টা অদ্ভুত না? কিছুটা অদ্ভুত অবশ্যই। প্রত্যুষ আর কথা বলল না। কটেজের সামনের ঠান্ডা বাতাস হু হু করে ছুটে এসে তার শরীর ছুঁয়ে গেল। প্রত্যুষ চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর উন্মনা হয়ে বলল, আমি প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগি অমিত। আমি জানি আমার মা আমাকে ভালোবাসে। কিন্তু কোনো এক জায়গায় আমার মনে হয় যে আমি আসলে কেউ না। তখন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড লাগে। এর মাঝে অনু আমাকে জোন আউট করে দিলে আমার সত্যিই প্রচণ্ড ইগনোরড ফিল হয় অমিত। অমিত আস্তে করে একটা হাত তার কাঁধে রাখল। রাত বেড়েছে। চারপাশে একটা কনকনে শীতের আবহ। অমিতের মাঝেই বলল, এমন কিছু না প্রত্যুষ। অনু তোকেই সবচেয়ে বেশি পছন্দ করে। মাহাদ দিবা ওসব কিছু না। প্রত্যুষ বিমূঢ় হল। তাকে দেখালো বিষণ্ণ। সে আহত স্বরে বলল, মা আমার সাথে রেগে আছে। আমি বিয়েতে মতো দেইনি। কিন্তু আমার দিকটা মা বুঝে না। আমি অনুকে সবসময়ই বোনের চোখে দেখেছি। এর বাইরে আমি অনুকে নিয়ে কিছুই অনুভব করি না। তাহলে অনুকে অন্য বাড়ির বউ হতে দে। এটাই তো সমস্যা অমিত। অনু যে বিয়ের পর নিজের সংসার নিয়ে ব্যস্ত হবে, আমাকে কম পাত্তা দিবে, এটাও তো আমার সহ্য হয় না।
অমিত অবিশ্বাস্য চোখে তার দিকে তাকাল। কপালে একটা হাত চেপে হতভম্ব হয়ে বলল, তুই ডাক্তার দেখা প্রত্যুষ। তোর মাথায় সমস্যা। প্রত্যুষ হাসে। হাসতে হাসতেই বলে, তোকে এখন একটা জিনিস দেখাব, যেটা দেখলে তোর মাথা ঘুরে যাবে। অমিত কপাল কুঁচকে বলল, সেটা কি? প্রত্যুষ আস্তে করে পকেট থেকে মানিব্যাগ বের করল। তারপর সেটা খুলে অমিতের দিকে মেলে ধরল। অমিত গোল গোল চোখে সেদিকে দেখে আবিষ্কার করল প্রত্যুষের ওয়ালেটে অনিমার একটা পাসপোর্ট সাইজ ছবি। তার হতভম্ব দৃষ্টি দেখেই প্রত্যুষ হেসে ফেলল। মাথা নেড়ে বলল, হু। এরপরেও আমি বলবো, আমি অনুকে একদমই ভালোবাসি না। ছা। মাহাতদের নানাবাড়ি গ্রামে। নাম নিশীথপুর। নামটা দারুণ। মাহাদ আর দিবার ভাষ্য মতে নামের মতো নিশীথপুর দেখতেও দারুণ। আঁকাবাঁকা মেটে রাস্তা, স্বচ্ছ পানির ফোয়ারা, উঠোন ভর্তি ফুলের গাছ আর প্রশস্ত বিশাল খেলার মাঠ। রোকসানা একদিন বাড়িতে এসেই বায়না ধরলেন সবাইকে তার বাড়িতে যেতে হবে। দিবা মাহাদ সবার পরীক্ষা শেষ। এই উপলক্ষে সবাই মিলে কয়েকদিন তার বাড়িতে ঘুরে আসবে। নাজির সাহেব অবাক হয়ে বললেন, সেটা কি করে সম্ভব? এখন জানালে কি আর কিছু করা যাবে? কত কাজ পড়ে আছে। এত কাজ গোছাবে কে? রোকসানা ধরে পড়ে থাকলেন। তার শখ হয়েছে তিনি সবাইকে তার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন। কাবেরী সব শুনে বাধা দিয়ে বললেন, শুধু শুধু ঝামেলা করছেন ভাবি। আমরা না হয় পরে কোনোদিন যাব। পরে আর হয় না কাবেরী। হুটহাট কোথাও ঘুরতে গেলেই মজা। একবার গিয়ে দেখো। ভালো না লাগলে চলে এসো। মানা করব না আমি। কাবেরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। চাপা স্বরে বললেন, অনু তো সব জায়গায় যেতে চায় না। তাই আর কি ভাবছিলাম। অনুকে নিয়ে তোমার ভাবতে হবে না। তার দায়িত্ব আমি নিব। নাজির সাহেব কণ্ঠ নামিয়ে বললেন, তুমি শুধু শুধু ঝামেলা করছো রোকসানা। আমরা কিন্তু পরেও দিন তারিখ ঠিক করে যেতে পারি। না ভাই, পরে আর আপনারা যান না। নাজির সাহেব পরাজয় মেনে নিলেন। ক্লান্ত নিচু স্বরে বললেন, আচ্ছা দেখো অনুকে নিতে পারো কিনা। আমার তাহলে সমস্যা নেই। অনু লিখল, এই অসময়ে গ্রামে টামে যেতে পারবো না আমি। মাহাদ সেটা পড়েই বিরক্ত হল। তোর না গ্রাম ভালো লাগে? এখন হঠাৎ নাটক শুরু করেছিস কেন? গ্রাম ভালো লাগে শীতে। এখন কি শীতকাল? মাহাদ বিরক্ত হল। কাগজটা হাত দিয়ে মুছড়ে মাটিতে ফেলে বলল, শোন অনু, অনেক কষ্টে সবাইকে রাজি করিয়েছি। তুই এখন সবকিছুতে জল ঢেলে দিস না প্লিজ। দয়া করে আমার আর দিবার কথা ভেবে হলেও আমাদের নানুবাড়িতে চল। কতদিন যাই না অনু। অনু অন্য একটা কাগজে লিখল, তোমরা যাও না। আমাকে টানছ কেন? মাহাদ মুখ বিকৃত করে বলল, তোমাকে কি সাধে টানছি? তোমরা সবাই না গেলে মা আমাদের কাউকেই নিবে না আর। এজন্যই তোমাকে রাবারের মতো টানছি। অনিমা পর পর কয়েকবার পলক ফেলল। তারপর বলপয়েন্ট কলমে পুনরায় লিখল, প্রত্যুষ ভাই তো আজকে মাত্র বাড়ি ফিরল। ও যাবে? মাহাদকে এবার গম্ভীর দেখাল। সে ভাবুক হয়ে বলল, উমম, তার কথা বলতে পারছি না। সে তো শহরের বাইরে গেলে তারপর বাড়ি ফিরে কয়েক ঘন্টা টানা ঘুমায়। তবুও মা তাদের বাড়ি যাবে। বড় ফুফুকে ছাড়া গ্রামের বাড়ি ট্যুর জমবে না। দিবা জোরে জোরে মাথা নাড়ল। সায় দিয়ে বলল, একদম ঠিক। মূল সমস্যা হল প্রত্যুষ ভাই। সে মনে হয় না রাজি হবে। অনিমা আর কিছু বলে না। মাহাদ আর দিবার মতো তাকেও এই মুহূর্তে কিছুটা ভাবুক দেখাল। সে গালের নিচে হাত দিয়ে ঘড়ির কাঁটা দেখে দুপুর 2টা। মামানি এখন গিয়েছে মণি মার কাছে। আর এতক্ষণে বোধহয় তাদের ঘুরতে যাওয়ার খবর ওই ছেলের কানেও চলে গেছে। প্রত্যুষ বাড়ি ফিরেছে ঘণ্টা 2 আগে। এসেই সে দরজা বন্ধ করে ঘুম দিয়েছে। জাভেদা তাকে 2বার খেতে ডাকার পরেও সে দরজা খুলেনি। পরে জাভেদা নিজেই ডুপ্লিকেট চাবি দিয়ে তার ঘরে প্রবেশ করলেন। প্রত্যুষ তখনও গভীর ঘুমে।
জাভেদা কিছুক্ষণ একমনে ছেলের দিকে তাকালেন। প্রত্যুষকে নিস্তেজ দেখাচ্ছে, মুখে একটা ক্লান্তির ছাপ। জাভেদা আস্তে করে তার চুলের ভাঁজে আঙুল চালালেন। তাতেই প্রত্যুষ বিরক্তিতে বিড়বিড় করে উঠল, মা প্লিজ, এখন ঘুম ভাঙাবে না আমার। জাভেদা রাগ হলেন না, উল্টো হাসলেন কিছুটা। প্রত্যুষের কানের কাছে গিয়ে ধিমি স্বরে বললেন, রোকসানা বাড়ি এসেছিল একটু আগে। প্রত্যুষ ঘুম জড়ানো গলায় বলল, ভালো, এবার যাও, আমি ঘুমাবো। রোকসানা বলেছে তার গ্রামের বাড়ি যেতে, বেড়ানোর জন্য। তুমি যাও। প্রত্যুষ বালিশটা কানের সাথে চেপে ধরল। জাভেদা তার বালিশ টেনে ধরে বললেন, চলো না বাবা। অনু, মাহাদ, দিবা, প্রজ্ঞা সবাই তো যাচ্ছে। সহসা প্রত্যুষের ঘুম উড়ে গেল। সে এক লাফে উঠে বসে হড়বড় করে বলল, কি অনুও যাচ্ছে? হ্যাঁ। প্রত্যুষ চোখ ডলতে ডলতে বলল, তোমরা আমাকে রাঙামাটি ফেলেই এত প্ল্যান করে ফেলেছ? প্ল্যান আজকে সকালেই হয়েছে, আমরা কেউ আগে থেকে জানতাম না। তুমি এখন বলো, তুমি যাবে নাকি? প্রত্যুষ এক লাফে গা ঝেড়ে উঠে দাঁড়াল। কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, ও বাবা, যাব না বুঝি? আপন ছেলে না দেখে তুমি আমাকে ফেলেই চলে যাবে? খামোখা কথার প্যাচ ধরবে না প্রত্যুষ, তুমি তো টায়ার্ড, তাই জিজ্ঞেস করলাম। প্রত্যুষ আলমারি খুলে কাপড় বের করতে করতে বলল, যাব আমি। আচ্ছা আসো, আমি ব্যাগ গোছাই। জাভেদা ব্যস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রত্যুষ তক্ষুনি মুঠোফোনটা হাতে তুলে কাবেরীর নম্বরে ফোন দিল। কাবেরী সেটা তুলতেই সে তাড়াহুড়ো করে বলল, খাম্মা, এক্ষুনি অনুর বাচ্চাকে ফোন দাও, খুবই জরুরি প্রয়োজন। কাবেরী সত্যিই ভয় পেয়ে গেলেন। তিনি অনিমার হাতে ফোন ধরিয়ে পাশে দাঁড়িয়ে থাকলেন। অনিমা কপাল কুঁচকে ফোনটা কানের সাথে চেপে ধরে। প্রত্যুষ অন্য পাশ থেকে গজগজ করে বলল, ওই অনু, আমাদের আসতে একটু দেরি হবে। তুই যদি ভুলেও মাহাদ অথবা দিবা কারো সঙ্গে গাড়িতে বসেছিস, তাহলে আর জীবনে তোর সাথে কথা বলবো না। খাম্মার সাথে বয়, সমস্যা নাই, তোর বাবার সাথেও বসতে পারিস, কিন্তু ওদের সাথে না, খবরদার। প্রত্যুষ চারপাশ দেখে ঠোঁট গোল করে বলল, তোদের গ্রাম সুন্দরী, কিন্তু অতটাও না যতটা তোরা দুই ভাই বোন বলতে বলতে মুখে ফেনা তুলেছিস। মাহাদ আর চোখে তার দিকে তাকাল। তারা কিছুক্ষণ আগে নানু বাড়ি এসেছে। এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে সবাই বেরিয়েছে। বড়রা অবশ্য বের হয়নি। মাহাদ হাঁটতে হাঁটতে বলল, কখন মুখে ফেনা তুললাম? তুমি শুধু আমাদের পচাও। ও মা, তুলিস নি বুঝি? আমাদের গ্রামেই, আমাদের গ্রাম সেই। তোদের গ্রামে ডাইনোসর আছে, ডলফিন আছে, কত কিছুই তো বললি। অনিমা ঠোঁট বাঁকা করে হেসে ফেলল। দিবা মুখ ভার করে বলল, মিথ্যা কথা, আমরা এমন কিছুই বলিনি। তোমরা কত সত্যবাদী। প্রজ্ঞা অনিমার হাত ধরে কিছুদূর সামনে এগিয়ে গেল। প্রত্যুষের জলজলে দৃষ্টি অনিমার ওই হাতের দিকে। অনিমা গাড়িতে নাজির সাহেবের সাথে বসেছে। নাজির সাহেব এখন মামানির বাসায় ঘুমাচ্ছে। প্রত্যুষ এগিয়ে এসে বলল, অনু, এদিকে শোন। অনিমা প্রজ্ঞার হাত ছাড়িয়ে তার কাছে গেল। প্রত্যুষ একটা হাত পকেটে গুজে বলল, ডিঙ্গি নৌকায় চড়বি? তুই যে ছবি আঁকিস, অমন ডিঙ্গি নৌকা। অনিমা চোখ বড় বড় করে তার দিকে তাকাল। প্রত্যুষ নিজেও কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। অনুর দুই চোখ কেমন যে টলটল করছে। প্রত্যুষ সামনে যেতে যেতে বলল, আয়, আজ আমরা ডিঙ্গি নৌকা চড়ব। অনু। অনু দুই দিকে মাথা নাড়ে। প্রজ্ঞা এগিয়ে এসে বলল, অনু নৌকায় চড়বে না, তার পানিতে ভয় হয়। প্রত্যুষ চোখ কটমট করে তার দিকে তাকাল। এগিয়ে এসে জেদি গলায় বলল, তো আমি কি অনুকে একা একা ছেড়ে দিচ্ছি নাকি? আমিও সাথে থাকব। আমি থাকতে তার কিসের ভয়? বাবা, তোমার উপরই তো আমার ভরসা নেই, তোমার নিজেরই কোনো ভরসা নেই। তুমি অনুর দায়িত্ব নিবে? প্রত্যুষ চোখ মুখ শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকল। অনিমা দেখল তার মুখভঙ্গির আকস্মিক পরিবর্তন। সে এগিয়ে এসে উপর নিচ মাথা নাড়ল।
ইশারায় প্রত্যুষকে বলল সে ডিঙ্গি নৌকায় চড়বে। প্রত্যুষের মুখের হাসি চওড়া হল। সে বিজয়ী হেসে প্রজ্ঞার দিকে তাকাল। গর্ব করে বলল তোমাদের মধ্যে অনু আমাকে সবচেয়ে বেশি ভরসা করে। সে আমার সাথেই যাবে। অনিমা অবশ্য সত্যিই তাকে ভরসা করল। দুটো ডিঙ্গি নৌকার একটাতে উঠল প্রত্যুষ, অনিমা আর প্রজ্ঞা। অন্যটাতে দিবা আর মাহাদ। শান্ত স্থবির আর ছবির মতো সুন্দর নদীতে আস্তে আস্তে ডিঙ্গি নৌকাটা এগিয়ে গেল। প্রত্যুষ সামান্য ঝুঁকে হাতের মুঠোয় কিছুটা পানি নিয়ে বলল এই নদীটা অনেক সুন্দর। পানি ধরবি অনু? অনিমা কিছু বলার আগেই প্রজ্ঞা বাধা দিয়ে বলল না না, অনু পারবে না, ও সব পড়ে যাবে। প্রত্যুষের মেজাজ গরম হল। সে চোয়াল শক্ত করে বলল তোমার এত ভাবতে হবে না। তুমি কথা কম বলো। তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো কেন? তো কি করব? তুমি সবসময় উল্টাপাল্টা কথা বলো। তুমি কাজই করো উল্টাপাল্টা। জ্ঞান দিও না তো প্রজ্ঞা। আমার জ্ঞান ভালো লাগে না। প্রজ্ঞা মুখ ভার করে অন্য পাশে ফিরে গেল। মুখ ফেরানোর আগে অনিমাকে দেখে সাবধান করল এই ছেলে কিন্তু পাগল অনু। একে ভরসা করবি না। তুমি কথা কম বলো প্রজ্ঞা। বড্ড বকবক করো তুমি। অনিমা ঠোঁট চেপে হাসে। প্রজ্ঞা আর সেদিকে তাকাল না। ওই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে। সে কি নিজেকে ওভার স্মার্ট ভাবে? প্রজ্ঞা তাকে বলতে চায় তুমি একদমই ওমন না। তুমি খুব খ্যাত প্রত্যুষ। আমার তোমাকে অসহ্য লাগে। অথচ প্রত্যুষকে মুখ ঘুরিয়ে কিছুই বলা হয় না। সে চঞ্চল হয়ে ডাকে অনু অনু এখানে আয়। আমার পাশে বসো। পড়বি না তুই? তুই পড়তে গেলে আমি তোকে খপ করে ধরে ফেলব। অনিমা সত্যিই আত্মবিশ্বাস নিয়ে তার পাশটায় গিয়ে বসে। খুশিতে অনিমার দু চোখ ছলছল। জল তার খুব প্রিয়। তবে ওই যে ডুবে যাওয়ার ভয়। অনিমা বুক ভরে শ্বাস নেয়, মনে মনে বাতাস থেকে শক্তি নেয়। তার পাশে বসে থাকা ছেলেটাকে এখন খুবই গম্ভীর দেখাচ্ছে। তার নাম আহসানুল হক প্রত্যুষ। যে তার অনুকে কিছুতেই পানিতে পড়তে দিবে না। অনিমা সত্যিই পানিতে পড়ল না। এক হাতে প্রত্যুষের শার্ট খামচে ধরে সে পানির দিকে ঝুঁকল। তারপর কাপা কাপা হাতে কিছুটা পানি নিজের হাতে নিল। পানিটা বেশ ঠান্ডা, একেবারে পরিষ্কার। অনিমা সেই পানিটুকু আবার নদীতেই ছুঁড়ে মারল। প্রত্যুষ তার হাতের কবজি আলতো হাতে চেপে ধরে বলল থাক থাক। বেশি ঝুঁকিস না অনু। পড়ে গেলে পড়ে কেস খেয়ে যাব। প্রজ্ঞা একবার অন্যমনস্ক হয়ে তাদের দিকে তাকাল। তারপরই আচমকা চোখ দুটো সেখানেই আটকে গেল। শেষ বিকেলের পরন্ত আলো বিস্তৃত হয়ে পানির উপর পড়ছে। সেই আলোর ছটা এসে অনিমার মুখেও পড়ছে। তাকে দেখাচ্ছে গোধূলি কন্যার মতো। আর তার পাশে শার্ট পরা একটা গম্ভীর ছেলে। তার চোখজোড়া অতি সাবধানে অনিমার চারপাশ দেখে যাচ্ছে। মেয়েটা যদি পড়ে যায়। প্রজ্ঞা আর সেদিন অন্য কিছু দেখতে পারল না। যতক্ষণ সে নৌকাতে ছিল ততক্ষণ সে শুধু তাদের দুজনকেই দেখল। তার হঠাৎ মনে হল এই দৃশ্যটা খুব বেশি সুন্দর। একেবারে নজর লাগার মতো সুন্দর। রাতে আবার চাঁদের হাট বসল বাড়ির উঠানে। রোকসানা উঠানের উপর একটা সুন্দর চাদর বিছিয়ে সবাইকে ডেকে আনলেন। প্রত্যুষ এসে কপাল চুলকে বলল এই রাতে বাইরে বসব? হ্যাঁ, তো সমস্যা কি? অনেক মশা। রোকসানা চোখ রাঙিয়ে বললেন রাঙামাটিতে মশা ছিল না প্রত্যুষ? তখন তুই ছিলি না সেখানে? প্রত্যুষ আশাহত ভঙ্গিতে উঠোনের উপর বসল। তার চুলগুলো কপাল ছাড়িয়ে চোখের পাতার কাছাকাছি এসে থেমেছে। কাবেরী বললেন তোর চুলের এই অবস্থা কেন প্রত্যুষ? সে চুল টেনে গা ছাড়া ভাব নিয়ে বলল জ্বালাতন করো না তো খাম্মা। আমার লম্বা চুলই ভালো লাগে। অনিমা বসেছে উঠানের ডান দিকে। প্রত্যুষ তার পাশে বসে বলল তোর না গতকাল শরীর খারাপ করছিল? তুই আবার রাতে বের হলি কেন? অনিমা দুই দিকে মাথা নাড়ল।
হাত নেড়ে কিছু ইশারা করার চেষ্টা করতেই প্রত্যুষ মহাবিরক্ত হয়ে তার হাতটা ধরে ফেলল। চোখ গরম করে বলল, তুই লিখতে পারিস না? কথা শুনিস না তুই? লিখে বল কি বলবি। অনিমা নিজেও বিরক্ত মুখে লিখল, এখন ভালো আছি, একটু থাকলে কিছু হয় না। প্রত্যুষ পরেই মুখ কুঁচকে তাকাল। অনিমা আজকে একটা নীল কুর্তি গায়ে জড়িয়েছে। তাকে সকালের সদ্য ফোটা বেলির মতো স্নিগ্ধ দেখাচ্ছে। অথচ এখন সকাল না, এখন রাত। রাতে কাউকে বেলির মতো দেখায় না, কিন্তু অনিমাকে দেখাচ্ছে। প্রত্যুষ 1 মিনিট একদৃষ্টে তাকে দেখল। কেন দেখল সে জানে না, হয়তো দেখতে ইচ্ছে হল। এখন মনে হচ্ছে দেখা উচিত হয়নি। সে কেন অনুকে দেখবে? অমিত বারবার তাকে খেপায়। সে অনুর প্রতি অবশেষদ, সে অনুকে পছন্দ করে, আরও কত কি প্রত্যুষের ধারণা সে অনুকে স্নেহ করে। এর বেশি কিছু না। সেদিন রাতে প্রত্যুষ অনুর ঘরে উকি দিয়ে দেখল মাহাদ, দিবা, প্রজ্ঞা সব অনিমার ঘরে। মাহাদ আর প্রজ্ঞা মনোযোগ দিয়ে একটা কিছু করছিল। প্রত্যুষ সামনে এগিয়ে গলা খাকারি দিয়ে বলল, এই তোরা কি করিস? প্রজ্ঞা বিরক্ত মুখে তার দিকে তাকায়। মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বলে, আমরা অনুর চুলে নতুন একটা হেয়ার স্টাইল অ্যাপ্লাই করছি। তোমাদের এসব ফাও কাজ করতে বলেছে কেউ? তোমার সমস্যা কি? প্রত্যুষ এক ঝাড়ায় মাহাদের হাতটা অনিমার চুল থেকে সরিয়ে দিল। তার মেজাজ তখন তুঙ্গে। প্রজ্ঞা বলল, অনুর সবকিছুতে তুমি এত নাক গলাও কেন? আমার নাক আমি গলাই, তোমার সমস্যা কি? প্রত্যুষ মাহাদকে ঠেলে অনিমার পাশে গিয়ে বসল। অথচ আশ্চর্য ব্যাপার, অনিমা সেদিন তার সাথে কোনো কথাই বলেনি। সে ব্যস্ত ছিল মাহাদদের সাথে। তাদের সাথে তার কথোপকথন দীর্ঘ হয়। অথচ পাশে থাকা প্রত্যুষ অবলীলায় তার চোখ এড়িয়ে যায়। প্রত্যুষ কিছুক্ষণ কোনো কথা বলল না। ভেতরে একটা পাথর এসে নিঃশ্বাসের গতি মন্থর করে দিল। সে নিঃশব্দে উঠে ঘর থেকে বের হয়। যেতে যেতে তার চোখ কাঁপে। অনিমা আজকাল তাকে বড্ড বেশি অবহেলা করে। জাভেদা পারভিন সবে মাত্র রাতের ঔষধ খেয়েছেন। তিনি খুব বেশি রাত জাগতে পারেন না। কাবেরী আর রোকসানা কথা বলছে উঠানে দাঁড়িয়ে। জাভেদা সেখানে যাননি। 12টার পর জেগে থাকলে তার মাথা ব্যথা করে। দরজায় আচানক ঠক ঠক শব্দ হল। জাভেদা পারভিন উঠে গিয়ে দরজা খুললেন। দরজার অন্য পাশের মানুষটা তার জন্য অপ্রত্যাশিত। প্রত্যুষ এসেছে। বিমূঢ়, 10 নামা চোখ। জাভেদাকে দেখতেই সে মিছেমিছি রাগ দেখাল। জাভেদা চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে বাবা? প্রত্যুষ তার হাত টেনে তাকে ঘরে নিয়ে এলো। তারপর তাকে বসিয়ে দিল খাটের ডান দিকে। সে বসল মেঝেতে, জাভেদার পায়ের কাছে। জাভেদা পারভিন চমকে উঠলেন সহসা। পা জোড়া মাটি থেকে সামান্য উঁচুতে তুলে বললেন, সে কি প্রত্যুষ, কি হয়েছে তোমার? প্রত্যুষ সহসা কোনো উত্তর দিল না। দরজায় আরও একজোড়া পা এসে থামল। জাভেদা উকি দিতেই দেখলেন অনিমা একটা খাতা হাতে দাঁড়িয়ে আছে। জাভেদা হেসে ডাকলেন, অনু এসো না মা। অনিমা ঘরে আসে। জাভেদা পারভিন তার চুল দেখে বললেন, বেনিটা তো খুব সুন্দর হয়েছে। কে করে দিল? অনিমা খাতায় লিখল, মাহাদ ভাইয়া আর প্রজ্ঞা আপু। জাভেদা লিখাটা ভালোমতো পড়ার আগেই প্রত্যুষ এক হ্যাচকা টানে খাতাটা তার হাতে নিল। তারপর অহেতুক রাগ ঝেড়ে বলল, তো যা, মাহাদ আর দিবার কাছে যা। এখানে কি? অনিমা ব্যথিত চোখে তার দিকে তাকায়। জাভেদা পারভিন ছেলেকে ধমক দিয়ে বললেন, প্রত্যুষ এগুলা কেমন কথা? অনিমা অভিমানী চোখে কাগজে লিখল, আমরা ছাদে যাচ্ছি। তুমি যাবে? প্রত্যুষ সেটা পড়েই গজরাতে গজরাতে বলল, না যাব না। তুই যা ছাদে। আমি পারব না। তুই ওদের সাথেই থাক, আর জীবনেও আমার কাছে আসবি না। অনিমার 2 চোখ ছলছল করে উঠল। সে চুপচাপ চলে গেল ঘর ছেড়ে। জাভেদা রুষ্ট হয়ে বললেন, এটা ঠিক না প্রত্যুষ। অনু কষ্ট পেয়েছে। প্রত্যুষ জেদ করে বলল, আমিও কষ্ট পেয়েছি। অনু কি আমার কষ্ট বোঝে?
আমি এত কেন বুঝব তার কষ্ট? জাভেদা থেমে গেলেন। প্রত্যুষ তার কোলে মাথা রেখে বলল, মা তোমাকে একটা কথা বলি। জাভেদার শ্বাস আটকে এলো। কতগুলো দিন পর প্রত্যুষ এভাবে তার কোলে মাথা রাখল, তার নেই অভিমানী কণ্ঠ। ক্রিকেট খেলায় হেরে গেলে সে এভাবে মন খারাপ করত। তারপর কত বছর কেটে গেছে, 1 বছর ধরে প্রত্যুষ আর মায়ের কাছে আসে না। আজ এলো। মায়ের কোলে মাথা রেখে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। জাভেদা বললেন, কি হয়েছে তোমার বাবা? বলো না। প্রত্যুষ বলল, মা আমি অনুকে বিয়ে করতে চাই। আমি অনেক ভেবেছি। আমি আমার আগের সমস্ত কথা ফিরিয়ে নিলাম। আমি অনুকে বিয়ে করব মা। তুমি রাগ করো না প্লিজ। তুমি খাম্মা আর আঙ্কেলকে বলো। আমি শুধু অনুকেই বিয়ে করতে চাই মা। তুমি দয়া করে আমার এই কথাটা শোনো। জাভেদা ভাষা হারিয়ে ফেললেন। হতভম্ব হয়ে তিনি বসে থাকলেন আগের মতো করে। প্রত্যুষ শ্বাস ফেলে বলল, আমার ইদানিং খুব মন খারাপ লাগে আম্মু। আজ আমার মনে হলো অনুর হাতটা ধরে বসে থাকলে আমার মন ভালো হবে। আমি অনুকে বিয়ে করতে চাই আম্মু। জাভেদা ছেলের মুখটা 2 হাতে আঁচলে নিলেন। প্রত্যুষ আজ কোনো বাড়াবাড়ি করল না। তাকে দেখালো শান্ত আর উৎসুক। সে জবাবের অপেক্ষায় মায়ের মুখের দিকে চেয়ে থাকল। অথচ জাভেদা কিছু বলার আগেই ছাদ থেকে আগত বিকট শব্দে মা ছেলে জনই কেঁপে উঠল। প্রথমে একটা 10 নামার মতো বিকট শব্দ। তারপর একটা মেয়েলির কণ্ঠের ভয়ঙ্কর, গা কাটা দেওয়া বিভৎস আর্তচিৎকার। প্রত্যুষ আর জাভেদা ধরফরিয়ে উঠে দাঁড়ালেন। তারপর দুজনেই খেই হারিয়ে দরজার দিকে ছুটলেন। সেই রাত নিশীথপুরের ওই ছোট্ট বাড়িতে বিভীষিকা এনে দিয়েছিল। চারপাশে মানুষের আর্তনাদ, আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছিল বারবার। প্রত্যুষ যখন দিকবিদিক ভুলে বাড়ির উঠানে ছুটে এলো, তখন অনিমার ছোট্ট শরীরটা রক্তে ভেসে বড় বিচ্ছিরি হয়ে উঠেছিল। প্রত্যুষ আর সামনে এগোতে পারেনি। পা দুটো বরফ হয়ে জমিনের সাথে গেঁথে গেল। কাবেরী ততক্ষণে জ্ঞান হারিয়েছেন। শহর থেকে ছুটে আসা অ্যাম্বুলেন্সের শব্দ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। কিন্তু প্রত্যুষের কাছে সব ঘোলা লাগে। একসময় প্রজ্ঞা তার সামনে এসে হাউমাউ করে কেঁদে দেয়। প্রত্যুষ কাঁদে না। সে দেখে অনিমার রক্তাক্ত নিথর শরীর। সে কানামাছি খেলতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গেছে। কি বিভৎস একটা দৃশ্য স্থির চিত্রের মতো চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। প্রত্যুষ প্রজ্ঞাকে সান্ত্বনা দিল না। সে ভারী হয়ে থাকা পা দুটো টেনে অনিমার কাছে গেল। ততক্ষণে অনিমাকে স্ট্রেচারে তোলা হয়েছে। অনিমার রক্ত জমে গেছে। আঠালো তরল চ্যাটচ্যাটে হয়ে মাথায়, কপালে আর হাতে মেখে আছে। চারপাশে অসম্ভব কোলাহল, অথচ প্রত্যুষ কিছুই শুনেনি। সে দেখল অনিমার ঘোলাটে চোখ। ঘণ্টা দেড়েক আগে মেয়েটা মন খারাপ করে তার ঘর থেকে চলে এলো। আচ্ছা, অনুর মন কি এখনো খারাপ? প্রত্যুষ কি তার পাশে গিয়ে বসবে? অনু কি আবার অভিমান করবে? কাঁদবে ভীষণ করে? অনিমা মারা গেল না। 3 তালার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ার পরেও স্রষ্টা তাকে বাঁচিয়ে রাখলেন। তবে বেঁচে থাকাটা সুখকর ছিল না। 101টা যন্ত্রপাতি শরীরের সাথে যুক্ত করে বিবশ হয়ে পড়ে থাকা কে আর যাই হোক, বেঁচে থাকা বলে না। প্রত্যুষের সেটাকে কোনোভাবেই স্বস্তিদায়ক মনে হল না। উল্টো তাকে দেখলে প্রত্যুষের দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়। মনে হয় পৃথিবীতে হঠাৎই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। যেই কার্বন ডাই অক্সাইড তার দম আটকে দেয় বারবার। অনিমাকে শহরের একটা নামকরা হাসপাতালের আইসিইউতে শিফট করা হল। গোলগাল মুখের শান্তশিষ্ট মেয়েটা নিথর হয়ে সে কেবিনে পড়ে থাকে দিনের পর দিন। সে নড়ে না, চড়ে না। কেবল বেঁচে থাকার নিদর্শন স্বরূপ শ্বাস ফেলে ঘন ঘন। বাড়ি ভর্তি লোক রোজ রোজ তাকে দেখতে আসে। ওই বক্স আকারের কাচের জানালাটার পরিসর খুব ছোট। সবকিছু দেখা যায় না স্পষ্ট। তবুও গুটি কয়েক লোক সেই জানালায় ভিড় করে। অনিমার ধুঁকতে থাকা শরীরটা ভেজা চোখে কয়েক পল দেখে। কাবেরী পারভিন দিনে দিনে অসুস্থ হতে শুরু করলেন।
নাজির সাহেবের অবস্থা আরও বেশি শোচনীয়। তিনি কথা বলতে পারেন না ঠিক মতো। বলতে গেলেই কণ্ঠ ভেঙে আসে। নাজির সাহেব বাচ্চাদের মতো কাঁদেন। প্রজ্ঞা কেবিনের দরজায় দাঁড়িয়ে কি যেন পড়ে বিড়বিড় করে। মাঝে মাঝে সে বসে করিডোরের চেয়ারে। তার চোখের নিচে কালচে প্রলেপ। মেয়েটা ঘুমায় না কয়েক রাত ধরে। আরেকটা মানুষ ছিল। সে আসত রোজ অনিমার কাছে। তার নাম আহসানুল হক প্রত্যুষ। সে আসত দুপুরের পর। তারপর সারারাত পাথর হয়ে বসে থাকত। কখনো বা তার দিন গোড়াতো কেবিনের সামনের চেয়ারে বসে। প্রত্যুষ কাঁদেনি। সে চোখ বড় বড় করে সব দেখেছে। অনুর জীবনে কত কি ঘটে গেছে প্রত্যুষ সুবোধ বালক হয়ে সব দেখেছে। জাভেদা আজকাল তাকে হাসপাতালে আসতে বাধা দেন। বলেন প্রত্যুষ নাকি পাগল হয়ে যাচ্ছে। দিন দিন নাকি সে পাগলের মতো আচরণ করছে। অথচ প্রত্যুষ জানে এ কথা সত্যি না। সে পাগলের মতো আচরণ করেনি। সে উল্টা ভদ্র ছেলে হয়েছে দিন দিন। প্রত্যুষ বসে করিডোরে বিছিয়ে রাখা চেয়ারে। বেলা গড়ায়। সন্ধ্যা নামে। তারপর রাতের দিকে প্রজ্ঞাও আসে। এসে বলে তুমি কিছু খাওনি প্রত্যুষ? কিছু আনবো আমি? প্রত্যুষ মাথা নাড়ে। মেয়েটা তবুও হাতে করে বিস্কুট অথবা স্যান্ডউইচের প্যাকেট নিয়ে আসে। প্রত্যুষ বিনা বাক্যে সেটা খায়। তারপর দুজন চুপচাপ যার যার সিটে বসে থাকে। রাত 9টায় প্রজ্ঞা বাড়ি চলে যায়। প্রত্যুষ যায় না। সে ওভাবেই বসে থাকে দীর্ঘ সময়। কেমন করে যেন 2 মাস চলে গেল। 2 মাস 7 দিন। অনিমা নামের মেয়েটার আদুরে মিষ্টি চোখ দুটো না দেখে প্রত্যুষ একটা আস্ত ঋতু পার করে দিল। অথচ অনিমা চোখ খুলল না। সে তখনও গভীর নিচ্ছিদ্র ঘুমে আচ্ছন্ন। একদিন প্রত্যুষ কুঞ্জবিতানে গেল। সবকিছু কেমন যে অসহ্য লাগে আজকাল। মনে হলো সেখানে গেলে একটু স্বস্তি মিলবে। অনিমার ঘরটা আগের মতোই আছে। কোনো পরিবর্তন নেই। কাবেরী মেয়ের ঘর খুব সুন্দর গুছিয়ে রাখেন। অনিমা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরবে তখন এলোমেলো ঘর থেকে সে মন খারাপ করবে। কাবেরী প্রতিজ্ঞা করেছেন তিনি আর তাকে মন খারাপ করতে দিবেন না। সেদিন দরজা খুলে প্রত্যুষকে দেখেই কাবেরী মলিন হাসলেন। দরজা ছেড়ে বললেন কি খাবে বাবা? তুমিও তো আজকাল কিছু খাও না। প্রত্যুষ ভেতরে এলো। আস্তে করে বলল আমি কিছু খাবো না খাম্মা। আমি একটু অনুর ঘরে গিয়ে বসব। ঘর কি খোলা আছে? ঘর খোলাই ছিল। প্রত্যুষ ঘরে গিয়ে একবার পুরো ঘরে চোখ বুলায়। অনিমার বুকশেলফ, তার ক্যানভাস সবকিছু একেবারে অমলিন, অক্ষয়। সাদা রঙের পর্দাটা দুলে দুলে ঘরে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছিল। প্রত্যুষ হেঁটে যায়। টেবিলের সামনে গিয়ে সবকিছু ছুঁয়েছে দেখে। সে কাঁদে না। তার দম বন্ধ লাগে। এই ঘরটা কেমন যে অদ্ভুত দেখায়। খাটের একপাশে বসে অনিমা তুলি দিয়ে আঁকাআঁকি করত। খাট আছে, তুলি আছে, কিন্তু অনু নেই। প্রত্যুষের একটা ঘটনা মনে পড়ল। অনিমা একটা ছবি এঁকেছিল একবার। একটা নীল রঙের সমুদ্রের পার। রাশি রাশি স্রোত সৈকতে এসে আছড়ে পড়ছে। তীরের কাছে 2টা চেয়ার রাখা। তার একটাতে অনিমা, অন্যটাতে প্রত্যুষ। অনিমা খুব আগ্রহ ভরে ছবিটা প্রত্যুষকে দেখাল। প্রত্যুষ সেটা দেখেই হাসি মুখে বলল আরে তুই তো দারুণ আঁকিস অনু, আমার সমুদ্র পছন্দ। আর তোকেও। সমুদ্রের পাড়ে বসে আমি তোকে একটা আজগুবি গল্প বলবো। আর তুই বসে বসে শুনবি। অনিমা তৎক্ষণাৎ লিখল তারপর আমরা সাগরের তীর ঘেঁষে হাঁটব। প্রত্যুষ সে কথায় বাধা দিল। বলল ধুর না। তখন আমার বিয়ে হয়ে যাবে। তখন তোর সাথে হাঁটলে আমার বউ রাগ হবে। অনিমা আর কথা বাড়ায়নি। আচ্ছা, অনিমা কি সেদিন কষ্ট পেয়েছিল এই কথা শুনে? প্রত্যুষ বড় করে শ্বাস ফেলে। শরীরের তাপমাত্রা বেড়েছে কিছুটা। হঠাৎ তার চোখ গেল অনিমার কালো রঙের ব্যাগটার দিকে। এই ব্যাগটা সে সবসময় সাথে রাখে।
এতে কাগজ থাকে, কলম থাকে, রং, ক্যানভাস সবই থাকে। প্রত্যুষ ব্যাগটা হাতে নেয়। নিশীথপুর যাওয়ার সময়ও সে ব্যাগটা সাথে রেখেছিল। তারপর রোকসানা সম্ভবত সেটা এনে তার ঘরে রেখেছে। প্রত্যুষ চেইন খুলে একে একে সবকিছু বের করল। একটা কলম, একটা আর্টবুক, কয়েকটা কালার পেন, একটা হেয়ার ব্যান্ড, আর একটা কালো রঙের মোটা ডায়েরি। প্রত্যুষ ডায়েরিটা হাতে নিল। অনুর ডায়েরি লিখার স্বভাব আছে। মাঝে মাঝে সে গভীর রাতে উঠে ডায়েরি লিখত। প্রত্যুষ মলাট উল্টায়। প্রথম পাতায় লাল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লিখা মানুষের ডায়েরি কোনো পড়ার জিনিস না। যেখান থেকে নিয়েছেন সেখানেই রাখুন, অন্যথায় আমি টের পেলে কিন্তু ভীষণ রাগ হব। প্রত্যুষ লিখাটা পড়েই হেসে ফেলল। হাসিটা অদ্ভুত। হাসতে হাসতেই দুই চোখ ভিজে উঠল হুট করে। প্রত্যুষ লিখার উপর হাত বুলায়। পাতা উল্টে পরের পৃষ্ঠায় যায়। আসসালামু আলাইকুম, আমার নাম অনিমা আহমেদ। ডায়েরিতে কেউ এভাবে নিজের পরিচয় দেয় নাকি জানি না, কিন্তু আমি দিচ্ছি। মাই লাইফ, মাই রুলস। ডায়েরিটা আব্বু আমাকে গিফট করেছে। বলেছে, অনু মা, যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি এতে লিখবে। এখন আমার মন খারাপ হয়নি, তবুও আমি লিখছি। নতুন একটা ডায়েরি পেয়ে সেটাকে খালি রাখতে ইচ্ছে হচ্ছে না একদমই। উহু, আমার পুরো পরিচয় এখনো দেওয়া হয়নি। আমার বাবার নাম নাজির আহমেদ। আমি তার একমাত্র বাচ্চা অনিমা আহমেদ। আর আমার মায়ের নাম কাবেরী পারভিন। এই হলো আমাদের ছোট্ট পরিবার। একটু বেশিই ছোট, তাই না? তাই আমি কিছুদিন আগে আব্বুকে দিয়ে অনেকগুলো পাখি আর খরগোশ আনিয়েছি। তারা শব্দ করলে বাড়িটা একটু সরব মনে হয়। নয়তো এই বাড়িতে কথা বলার মতো আছে কে? ওহহ, আরেকটা কথা জানানো হয়নি, আমি কথা বলতে পারি না। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের পর আমার ভোকাল কর্ড পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেখান থেকে আর শব্দ আসে। কেউ আবার ভাববেন না যে এই নিয়ে আমি খুব দুঃখিত। আমি মোটেও দুঃখিত নই। আমি সবকিছু মেনে জীবনের পথ চলতে আগ্রহী। আমি হারানো জিনিসকে ভেবে কাঁদি না, বরং যা আমার আছে আমি তা নিয়েই বাঁচি। আমার এই ডায়েরির সম্ভাব্য পরিণতি তিনটা। প্রথম, ডায়েরিটা আমি একসময় পুড়িয়ে দিব। যা যা লিখেছি সব আগুনের শিখায় জলে ভস্ম হয়ে যাবে। আমার এই ছোটখাটো স্মৃতিগুলো অজানা থেকে সবশেষে ছাই হয়ে উড়ে যাবে। দ্বিতীয়, ডায়েরিটা শত বর্ষ পরে কোনো এক আগন্তুকের হাতে উঠবে। হয়তো স্টোররুম পরিষ্কার করতে গিয়ে সে এটা খুঁজে পাবে। সে অনিমাকে চিনবে না, অনিমা তাকে চিনবে না। অথচ সে 100 বছর আগে বেঁচে থাকা একটা বোকাশোকা মেয়ের পুরো জীবন জেনে যাবে। আগস্তুক, তোমাকে ভালোবাসা। অনিমাকে জেনে তাকে বিচার বিশ্লেষণ করতে বসো না যেন। সবারই তো আলাদা আলাদা গল্প থাকে বলো। তৃতীয়, এই সম্ভাবনাটা নিয়ে আমি বেশি ভয় আছি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কেন যে বারবার বলে এটাই হবে, অথচ আমি ভয়ে তটস্থ থাকি, এটা যেন কখনোই না হয়। আমার মনে হচ্ছে জনাব আহসানুল হক প্রত্যুষ একদিন আমার অনুপস্থিতিতে এই ডায়েরিটা হাতে নেবে। আর কেউ আমার ব্যাপারে আগ্রহ না দেখালেও সে ঠিকই আগ্রহ দেখাবে। সে দুম করে ডায়েরিটা খুলে পড়তে শুরু করবে। এই প্রত্যুষ, ধমক দিয়ে বলছি, আমার ডায়েরিটা রেখে সুন্দর মতো ঘর থেকে বের হয়ে যাও। এটা আমার পার্সোনাল জিনিস। আমি জানি এসব লিখেও কোনো কাজ হবে না, কারণ আমার যে কিছু ব্যক্তিগত থাকতে পারে এটা সে বিশ্বাস করে না। আমার সবকিছু সে ঘেটে ঘেটে দেখে। আমি কোনোদিন তাকে বাধা দেইনি, কারণ সে আমার সবচেয়ে প্রিয় কাজিন। এই সত্য আমি তাকে জানাইনি। তাকে জ্বালাতে ভালো লাগে আমার। তবুও সে পৃথিবীর যেদিকেই থাকুক না কেন, সে জেনে রাখুক, অনু তার সব বিশেষ দিনগুলোতে তাকে পাশে চেয়েছে। জন্মদিনের কোনো কেক অনিমা তার অনুপস্থিতিতে কাটেনি।
জনাব প্রত্যুষ একথা জেনে খুশি থাকুক যে প্রিয় কাজিন হওয়ার তালিকায় সে সর্বদাই 1 নম্বর ছিল। মাহাদ, দিবা, প্রজ্ঞা কিংবা স্মৃতি কেউ কোনোদিন সেই লিস্টে প্রত্যুষের ধারে কাছেও যেতে পারেনি। প্রত্যুষ ভাই চিরকালই আমার হৃদয়ের সবচেয়ে নাজুক এবং গভীর স্থানে থাকবে। তার তুলনা সে নিজেই। একটি সত্য আমি রোজ লুকাই। মানুষ থেকে লুকাই, সমাজ থেকে লুকাই, কখনো বা নিজের থেকে লুকাই। নিজেকে ভুলভাল বুঝো দেই, কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে পরাজয় মেনে নেই। আজ প্রত্যুষ ভাই বিকেলের দিকে বাড়ি এলেন। এসেই সাহেব রোজকার মতো আমার ঘরে এসে আমার ক্যানভাস হাতে নিলেন। আমি সমুদ্র তীরের একটা দৃশ্য এঁকেছিলাম। প্রত্যুষ ভাইয়া সেটা দেখল। কথায় কথায় সে বলল, তার বিয়ের পর সে আর আমার সাথে ঘুরতে পারবে না। তখন তার বউকে সময় দিতে হবে। আমার যে তখন কি অভিমান হল। সে সত্যিই বিয়ে করবে, তারপর অন্য একটা সুন্দর মেয়ে নিয়ে সংসার করবে। আমি কিছু বলিনি, কিন্তু ভেতরটা কেমন মুচড়ে গেল। আজ রাতে আমি আবার উপলব্ধি করলাম, আমি তাকে পছন্দ করি। সেটাও বাড়াবাড়ি রকমের পছন্দ। আমি যখন মনে মনে আমার একটা ভবিষ্যৎ কল্পনা করি, আমি যখন কল্পনায় নিজের একটা ছোট্ট কুটি রাখি, তখন আমি সেই কুটিরে প্রত্যুষ ভাইকে দেখি। আমি দেখি প্রত্যুষ ভাই কাকভেজা হয়ে বাজারের ব্যাগ হাতে বাড়ি ফিরেছেন। আমি তখন একটা সুতির শাড়ি পরে তার হাত থেকে সবকিছু নিজের হাতে নিব। তারপর আমি স্টোভ জ্বালাব। প্রত্যুষ ভাই পেছনে থেকে ধমক দিয়ে বলবে, এত পাকামো করতে হবে না তোর, যা ঘরে গিয়ে চুপচাপ বসে থাক। আমি তবুও পাকামো করব। আমাদের একটা ছোট ঘর হবে, কানামাছি সংসার আমাদের। সেখানে দিবানিশি জ্যোৎস্না চলবে। প্রত্যুষ ভাইয়ের রাগী, বিরক্ত আর বিক্ষিপ্ত মেজাজের সাথে আমার ঠান্ডা, শান্ত আর প্রফুল্ল মেজাজ মিলেমিশে একাকার হবে। বর্ষা আসবে, শ্রাবণ নামবে, উঠোনে অনেক পানি জমবে। প্রত্যুষ ভাই ঘরের সামনের খোলা বারান্দায় এসে দাঁড়াবেন। আমরা গাইব, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা এ বুকে। সময় প্রায় বছর খানেক এগিয়ে গেছে। অনিমা অবশ্য সময়ের সাথে তাল মেলাতে পারেনি। অনিমা তখনও কেবিনে, দু চোখ বুজে গভীর তন্দ্রায় আচ্ছন্ন। জাভেদা পারভীন ইজি চেয়ারে হেলান দিয়ে একদৃষ্টে দেয়ালের দিকে চেয়েছিলেন। তিনি পরিষ্কার করে কিছু দেখছিলেন না। আজকাল তার দৃষ্টির প্রখরতা কমেছে। তিনি সবকিছু ঝাপসা ঝাপসা দেখেন। প্রত্যুষ দরজা ঠেলে ভেতরে এলো। জাভেদা সেদিকে তাকালেন না, কিন্তু তিনি জানেন, এই সময়ে প্রত্যুষ বাদে আর কেউ তার ঘরে আসবে না। প্রত্যুষ এসে রোজকার মতো তার পায়ের কাছে বসল। তার মাথা নিচের দিকে নামানো। সে ফ্লোরে কিছু একটা দেখছিল। জাভেদা বললেন, তোমার বাবা 2 দিন ধরে বলছে কোথাও গিয়ে কিছুদিন ঘুরে আসবে। তুমি বলো, কবে যাবে? প্রত্যুষ ধীর গলায় বলল, আমি যাব না। তোমরা যাও। আশ্চর্য, তোমার জন্যই তো যাচ্ছে। তুমি না গেলে কেমন করে হবে প্রত্যুষ? আমি যেতে চাইছি না। কেন? কি হয়েছে তোমার? আমার ভালো লাগে না। প্রত্যুষ পুনরায় উঠে দাঁড়াল। তার চোখ মুখ উদ্ভ্রান্তের ন্যায় দেখাল। জাভেদা জানতে চাইলেন, কোথায় যাচ্ছ? হাসপাতালে। কেন? এভাবেই। অনুর কাছে যেতে কোনো কারণ লাগে নাকি? প্রত্যুষ। অত্যন্ত দৃঢ় আর থমথমে কণ্ঠস্বর। প্রত্যুষ থেমে গেল। জাভেদা পারভীন বড় বড় শ্বাস ফেলে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ প্রত্যুষ? এসব কি শুরু করেছ তুমি? আমি কি করেছি তুমি জানো না? না। জাভেদা ফোঁস করে একটা শ্বাস ফেললেন। কণ্ঠস্বর আগের চেয়ে মোলায়েম করে বললেন, দিন নেই, রাত নেই। তুমি ওই কেবিনের সামনে গিয়ে পড়ে থাকো। এটা কোনো জীবন হলো প্রত্যুষ? এভাবে কি জীবনকে চলতে দেওয়া যায়? প্রত্যুষ ঠান্ডা চোখে মায়ের দিকে তাকাল। তার চেয়েও ঠান্ডা স্বরে বলল, তোমরা যাও না অনুর কাছে? যাই, কিন্তু তোমার মতো অস্বাভাবিক আচরণ করি না। আমি অস্বাভাবিক আচরণ করি? প্রত্যুষ অবাক হয়ে প্রশ্ন করে। সে প্রশ্ন তুমি নিজেকে করো।
প্রত্যুষ নিজেকে প্রশ্ন করেছে নাকি সে খবর আর জানা গেল না। তাকে কিছুক্ষণ বাদে দেখা গেল অনিমার কেবিনের সামনে। অনিমাকে এখন একটা সুন্দর ফকফকে কেবিনে শিফট করা হয়েছে। সে ঘুমাচ্ছে আরামের ঘুম, কোনো কষ্ট নেই তার। প্রত্যুষ খুব সাবধানে দরজা ঠেলে ভেতরে আসে। তারপর অনিমার শিয়েরে গিয়ে বসে। অনিমার নাক মুখ ভালোমতো দেখা যায় না। 100 রকমের যন্ত্র তার সমস্ত শরীর দখল করে রাখে। প্রত্যুষ বসে কিছুক্ষণ তাকে দেখল। মেয়েটাকে দেখলে আজকাল মায়া লাগে। বুকে কেমন একটা দ্রিম দ্রিম শব্দ হয়। আগে হতো না, এখন হয়। মনে হয় কি যেন একটা নাই। প্রত্যুষ তার মাথায় হাত রেখে সামান্য হাসল। অনু বেশি কষ্ট হয়? অনিমা সেই আগের মতো। গালের পাশে যেই সেলাই লেগেছিল সেটা এখনো কিছুটা ফুলে আছে। সেলাইয়ের জায়গাগুলো লালচে দেখায়। ওই লালচে স্থান দেখতে দেখতে প্রত্যুষের চোখ ঘোলা হয়, বুকে টান লাগে। কিসের টান কে জানে। প্রত্যুষ আবারও কালো রঙের ডায়েরিটা হাতে নিল। আগেও অনেকবার পড়েছে, এখন আবার পড়তে ইচ্ছে হচ্ছে। সে অবশ্য সবগুলো পাতা পড়ে না, সে পড়ে তার প্রিয় পাতাগুলো। আজকে সে তার সবচেয়ে প্রিয় পাতাটি পড়বে। তারপর একটা বর্ষর সিদ্ধান্ত নিবে। আজ জনাব প্রত্যুষের জন্মদিন। তিনি এই দিনটি খুব আনন্দ ভরে পালন করেন। তাই মনিও এই দিন সবাইকে বাড়িতে দাওয়াত করে ভালো মন্দ রান্না করে। তার প্রিয় রং কালো, আপাতত কালো। সে প্রতি মাসেই পছন্দ পাল্টায়। গত মাসে ছিল নেভি ব্লু, আসছে মাসে আবার সেটা আকাশী কিংবা হলুদও হয়ে যেতে পারে, বলা যায় না। আমি খুঁজে খুঁজে একটা কালো কুর্তি বের করলাম। এটা অবশ্য আমারও পছন্দ। আমি তার জন্য অনেকগুলো কবিতা সাজিয়েছি, কিন্তু সেগুলো আমি তাকে বলবো না। আমি তার জন্য একটা ঘড়ি কিনে নিব। অথচ তাকে আমি আস্ত মানুষ উপহার দিতে চেয়েছিলাম। আজ তার বাড়িতে অনেক মানুষ ছিল। মনি কাজে প্রচুর ব্যস্ত। বাড়ি গিয়ে দেখি সে নিজেও একটা কালো পাঞ্জাবি পরেছে। আমাকে দেখেই খুব আন্তরিক হয়ে হাসল। বলল, এতক্ষণে এলি, আয় আয় কেক কাটব। অনেকগুলো মোমবাতি ঝালানো হল। তীব্র করতালির শব্দে প্রত্যুষ ভাই কেক কাটলেন। আমি জলজলে চোখে সেটা দেখলাম। প্রত্যুষ ভাইয়ের ধারণা পজেসিভনেস শুধু তার মাঝেই আছে। তাকে বলতে চাই, এটা তার ভুল ধারণা। সে যেমন করে আমাকে তার সবচেয়ে প্রিয় কাজিন বানাতে চায়, আমিও তাই। আমি গভীর মনোযোগে তার হাবভাব দেখছিলাম। কেক কাটার পর কাজিনদের মধ্যে তিনি সবার প্রথমে কাকে কেক খাওয়াবেন সেটা আপাতত আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি সিরিয়াল পেয়ে গেলাম আরও আগে। প্রত্যুষ ভাই মনিকে খাওয়ানোর পরেই আমাকে খাইয়ে দিল। এই একটা ঘটনা আমার পুরো দিন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সে জানে না, সে জানবেও না যে তার একটুখানি পাত্তা পেতে আমি কি না করেছি। যদি কেউ কোনোদিন আমার লেখা পড়েন, তবে এতদিনে জেনে যাবেন যে আমি নিজেও তাকে ভীষণ ভীষণ পছন্দ করতাম। সেই পছন্দের একটা নামও আছে। কিন্তু আমার আর প্রত্যুষ ভাইয়ের মাঝে ওই শব্দটা লিখতে কেমন যে অস্বস্তি হয়। আমি তাকে পছন্দ করি। সেই পছন্দটা ন্যায় নাকি অন্যায়, সেই প্রসঙ্গে যাব না। কিন্তু তাকে আমি আজকের এই দিনে কিছু কথা বলতে চাই। প্রত্যুষ ভাই, ঘড়িটা কেবল সৌজন্যের খাতিরে তোমাকে দিয়েছি। আসলে আমি পারলে তোমাকে একটা আস্ত মানুষ উপহার দিতাম। আমি পারলে তোমাকে একটা সন্ধ্যা উপহার দিতাম। আমি পারলে তোমাকে উপহার দিতাম 1 কাপ চা আর সাথে একটা মিষ্টি সংসার। পারলে উপহার দিতাম একটা লাল শাড়ি পরা বউ, যে ইলিশ ভাজা আর ভাত রেঁধে তোমার জন্য অপেক্ষা করত। তারপর সাজবেলায় তুমি বাড়ি এলে 2 জন বসে গোপাগপ ধোয়া উঠা ভাত খেত। আমি আর কি বা দিব বলো? আমি না হয় তোমায় একটা সংসারই দিব। আমি বলি না যে তোমার প্রতি আমি দুর্বল। আমি বরং বলি, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। প্রত্যুষ ডায়েরি বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অনিমার হাতটা কেমন জীর্ণ হয়ে হসপিটাল বেডের একদিকে পড়ে আছে।
আঙুলে একটা ক্যানুলা। ইসিজি মনিটরে একটা আঁকাবাঁকা দাগ তার বেঁচে থাকার প্রমাণ দিয়ে যাচ্ছে। প্রত্যুষের ইচ্ছে করে ওই হাতটা ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে, তারপর ভারী গলায় বলতে, এই দেখ অনু, আমি এখানে বসে আছি। কেন বসে আছি জানিস? কারণ আমি একটা মেয়ের রান্না করা ইলিশ ভাজা আর ধোয়া উঠা গরম ভাত খেতে চাই। উঠে বয় অনু, আমার খুব খিদে পেয়েছে। চৈত্র মাসের কোনো একদিন প্রত্যুষ ওই সর্বনাশা কাজটা করেই ফেলল। সে জাভেদাকে গিয়ে জানালো সে অনিমাকে বিয়ে করতে চায়। অনিমা যেই অবস্থায় আছে একেবারে ওই অবস্থায়। জাভেদা কিছুক্ষণ হা হয়ে তাকে দেখলেন, তারপর তাকে ঝাঁকি মেরে বললেন, তুই পাগল প্রত্যুষ? ওই রকম অবস্থায় বিয়ে হয়? কেন হয় না? কিভাবে হবে? আমি আছি, তুমি আছো, অনুর মা বাবা আছে, আর শহরে তো বিয়ে পোড়ানোর মতো কাজও আছে। জাভেদা বড় বড় শ্বাস ছেড়ে মেজাজ নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। তারপরও কিছুটা গরম স্বরে বললেন, তুমি আর হাসপাতালে যাবে না প্রত্যুষ। তোমার মাথা ঠিক নেই। কেন, আমি কি করেছি? তুমি জানো না কি করেছ? না। জাভেদা পারভিন দুই হাতে মাথা চেপে ধরে ক্লান্ত স্বরে বললেন, মাফ করো প্রত্যুষ, তোমার এসব আর নিতে পারছি না। অনুর স্বাস্থ্যের অবস্থা তুমিও ভালো করে জানো। এমন অবস্থায় তুমি আবার কেন বিয়ে নিয়ে পড়লে? প্লিজ এসব করো না বাবা, ঘুমাও তুমি, পারলে কোনো এক জায়গা থেকে ঘুরে আসো। প্রত্যুষ হাত পা শক্ত করে মায়ের সামনে দাঁড়ায়। পরপর নিঃশ্বাস ছেড়ে জেদি গলায় বলে, অনুকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাব না। গেলে অনুকে নিয়েই যাব। প্রত্যুষ অবশ্য সেই যাত্রায় সফল হয়েছিল। শেষ পর্যন্ত তার জেদ এবং যুক্তির কাছে হার মেনে অনিমার সাথেই তার বিয়ে হয়েছিল। দিনটা চৈত্রের ২১ তারিখ। বাইরে কাঠফাটা রোদ, একটু খানি বাতাসও যেন পরম সৌভাগ্যের বিষয়ে। এমন উত্তপ্ত ধু ধু গরমের একদিনে আহসানুল হক প্রত্যুষ হাসপাতালের কেবিনে তার সবচেয়ে পছন্দের মানুষ অনিমা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। সেই বিয়েকে কেউ বা নিছক পাগলামি বলে হেসে উড়ালেও প্রত্যুষের কাছে এই বিয়ে তার বহুল সাধনার বলেই মনে হল। নাজির সাহেব কয়েকবার তাকে আটকাতে চেয়েছিলেন। অনুর সাথে বিয়ে করে তুমি কেন নিজের জীবন নষ্ট করবে প্রত্যুষ? কথাটা কেমন স্বার্থপর শোনায়। অনিমাকে বিয়ে করলে জীবন কেন নষ্ট হবে? প্রত্যুষ কোনো উত্তর দিল না। সে পুরোটা সময় থম মেরে বসে একমনে অনিমাকে দেখছিল। আজকের দিবসটা যেন কত, ও হ্যাঁ, চৈত্র মাসের ২১ তারিখ। এই দিনটা মনে রাখা বাধ্যতামূলক। অনিমা যখন সুস্থ হবে তখন প্রত্যুষ তাকে এই দিনের কথা বলবে। প্রত্যুষ আস্তে করে অনিমার হাতটা স্পর্শ করল, তারপর টেনে এনে সেটা নিজের গালের সাথে চেপে ধরল। কেবিন তখন ফাঁকা। কিছুক্ষণ আগে নাজির সাহেব আর কাবেরী বেরিয়ে গেছেন। কেবিনে তখন শুধু প্রজ্ঞা, প্রত্যুষ আর অনিমা। প্রজ্ঞা দেয়ালের একপাশ ঘেঁষে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখ কিছুটা মলিন, তবুও প্রত্যুষের সাথে চোখাচোখি হতে সে মৃদু হাসার চেষ্টা করল। প্রত্যুষ ডাকল, প্রজ্ঞা। প্রজ্ঞা মাথা তুলে একটা শুকনো ঢোক গিলে বলে, হু, বাড়ি যাও। আরেকটু থাকি? কাল না তোমার পরীক্ষা? প্রজ্ঞা শুধু মাথা নাড়ল, নিচু স্বরে বলল, আমি একটু তোমার পাশে বসি? না। তুমি কি আমার সাথে রেগে আছো? একদমই না। রাগ হব কেন? প্রজ্ঞা তবুও দু হাত এক করে আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ বড় করে নিঃশ্বাস ফেলে বলল, যাও প্রজ্ঞা, কালকে তোমার পরীক্ষা, বাসায় গিয়ে মন দিয়ে পড়ো। আচ্ছা। প্রজ্ঞা পুতুলের মতো হেঁটে বেরিয়ে গেল। তাকে দেখতে দেখতেই প্রত্যুষ আরেক দফা শ্বাস ছাড়ল। রাত বেড়েছে কিছুটা। কেবিনের দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটা টিক টিক করে এগিয়ে যেতে থাকে। সাথে আবার অনিমার ইসিজি মনিটরটা বড্ড জ্বালাচ্ছে আজ। কেমন ঠক ঠক আওয়াজ করছে। প্রত্যুষ ফিচেল হাসল, মাথা নামিয়ে বলল, এই দেখ।
প্রজ্ঞাকে সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছি। আমি কিন্তু মানুষটা এতটাও খারাপ নই অনু। আজ শ্রাবণের ৩ তারিখ। আজ আমি আমার একটি উপলব্ধির কথা লিখব। উপলব্ধিটা হল প্রত্যুষকে নিয়ে। আমার মনে হয় প্রজ্ঞা আপু প্রত্যুষকে পছন্দ করে। মাঝে মাঝে হয় না, সবচেয়ে অপছন্দের মানুষটিকেই একসময় আমরা সবচেয়ে বেশি পছন্দ করে ফেলি। প্রজ্ঞা আপুর ক্ষেত্রেও তাই হয়েছে। আপু টেরই পায়নি কখন সে প্রত্যুষ ভাইয়াকে পছন্দ করে ফেলেছে। আজকের ঘটনা, প্রত্যুষ ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ছিলে ফেলেছেন, সাথে আবার কাঁধের দিকেও সেলাই লেগেছে। কি একটা বাজে অবস্থা, মনি তো কাঁদতে কাঁদতে শেষ। খবর পেয়ে আমরা কোনোরকমে ব্যাগপত্র গুছিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মেইন গেটের সামনে আসতেই প্রজ্ঞা আপুর সাথে দেখা হলো। আপু কোনোরকমে দৌড়ে দৌড়ে আমাদের বাড়িতে এসেছে। তার শ্বাস উঠে গলা দিয়ে অদ্ভুত শব্দ হচ্ছিল। আপু হাঁপাতে হাঁপাতে বলল আমিও যাব। আব্বু অবাক হয়ে বলল তুমি যাবে? তোমার তো পরীক্ষা প্রজ্ঞা। উল্লেখ্য, প্রজ্ঞা আপুর তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। আপু পড়াশোনা নিয়ে প্রচণ্ড সিরিয়াস। কিন্তু প্রত্যুষ ভাইয়ের এ কথা শুনে আপু সব ফেলে ছুটে এসেছে। আমি দিনের আলোতে স্পষ্ট দেখেছি। আমি প্রজ্ঞা আপুর চোখে সর্বনাশ দেখেছি। এরপর আপু গেল আমাদের সাথে। গিয়ে সে ঘরের এক কোণে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ প্রত্যুষ ভাইকে দেখল। আমার আফসোস হল, প্রজ্ঞা আপুর জন্য না, কিন্তু প্রত্যুষ ভাইয়ের জন্য। সে এমন চমৎকার একটি মেয়ের ভালোবাসা বুঝতে পারেনি। প্রজ্ঞা আপু এমন এক মেয়ে যে মরে গেলেও মনের কথা মুখে আনবে না। আমি জানি দিন শেষে প্রজ্ঞা আপু তার এই চমৎকার হৃদয় নিয়ে হেরে যাবে। এবং তাকে আমি বলতে চাই, তার এই নির্লিপ্ততা সত্তাকে আমি ভীষণ ভালোবাসি। প্রত্যুষ ভাই, আমার বোনকে আর কষ্ট দিবে না। প্রজ্ঞা আপুর সাথে সারাদিন ঝগড়া করবে না। আপু কিন্তু আমার দ্বিতীয় প্রিয় কাজিন, সুতরাং তার সাথে ওইভাবেই ব্যবহার করবে। এই যে লিখব না করেও কত কি লিখে ফেলি। দিনের শেষে আকুল হয়ে গেয়ে যাই। ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি। মুখপানে চেয়ে বলে না না না। চলবে।